বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস কাগজের বউ। আজ উপন্যাসের চতুর্থ পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। পাঠ শুরু করার আগে আবারও একবার বলি, যদি আমার এই পাঠ আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিকে একটি লাইক দেবেন, পারলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে প্রাণিত করবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক আজকের পাঠে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ। চার। বারান্দাটায় থাকতে আমার কিছু খারাপ লাগে না। শীত বা বর্ষায় একটু কষ্ট হয় বটে, কিন্তু ওসব গায়ে মাখা আমার অভ্যাস নয়। বারান্দার বাতি নিভলেই রোজ এক অতিথি আসে, কেঁদো একটা ছুঁচো। এত স্বাস্থ্যবান ছুঁচো কদাচিৎ দেখা যায়। হুলো বেড়ালের মতো বড় চেহারার এক মিস্টার ইউনিভার্স। বেসিনের তলায় এঁটো বাসনকোসন ডাঁই করা থাকে। সে এসেই বাসনপত্রে হুটোপাটি শুরু করে দেয়। বাতি জ্বাললেই গ্রিলের দরজার বাইরে বা জালের ফুটোর ভিতরে গিয়ে ঘাপটি মেরে থাকে। তার লোমহীন মোটা লেজটা দেখা যায়। ভারী চালাক ছুঁচো। রান্নাঘরে এক রাতে 4খানা পরোটা নিয়ে ঘরময় ছড়িয়ে রেখে গেল। গোটা তিনেক নিয়ে গিয়েছিল। পরদিন খনা বারবারই সন্দেহ প্রকাশ করে বলল, এ কি আর ছুঁচোর কাজ? বাটির ঢাকনায় নোড়া চাপা দিয়ে রেখেছিলাম। অত ভারী জিনিস সরাতে পারে নাকি ছুঁচোরা? এ অন্য ছুঁচোর কাজ, যাদের লোকে ছোঁচা বলে। শুনে আমার একটু লজ্জা করল। ছুঁচোটার ওপর রাগও হলো খুব। এ বাড়িতে আর একটা উৎপাত আছে চড়াই পাখির। গ্রিলের ফুটো দিয়ে রাজ্যের চড়াই এসে লোহার বিমের খাঁজে রাত কাটায়। রাতে বিমের গায়ে ডিম ডিম সব চড়াই বসে নানা রকমের শব্দ করে। অসুবিধে হলো তাদের পুলিশ নিয়ে। যখন তখন লাজ লজ্জার বালাই নেই, হঠাৎ করে খানিকটা সাদায় কালোয় কাঁধ ছেড়ে দিয়ে বসে থাকে। আমার বালিশ বিছানা বলতে যা একটু কিছু আছে সব দাগ ধরা হয়ে গেল। এখন কাচলেও ওঠে না। মাঝে মধ্যে প্রথম রাতে 2-3টে চড়াইয়ের মধ্যে মাথা গরম করা ঝগড়া লেগে পড়ে। একটা আরেকটাকে খোঁচাতে খোঁচাতে 2-3টে মিলে জড়াজড়ি করে পড়ে যায় নিচে। এই দুই উৎপাত ছাড়া এখন আর কোনো অসুবিধে নেই। ছুঁচোটার সাহস ক্রমেই বাড়ছে। পরোটা চুরির পরদিন যেই এসেছে অমনি উঠে বাতি জ্বাললাম। একেবারে মুখোমুখি পড়ে গেল। রোজ যেমন শুট করে পালায়, সেদিন মোটেই তেমন কিছু করল না। একটু লজ্জার ভান করে কয়েক পা দৌড়ে গ্রিলের দরজার কাছে গিয়ে সামনের পায়ের মধ্যে মুখ ঘষে প্রসাধন করতে লাগলো নিশ্চিন্তে। কিছু করার নেই, বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। অল্প একটু অভিমান হয়েছিল বটে ছুঁচোটার ওপর, কিন্তু সেটা বোঝার মতো হৃদয় ওর নেই। কয়েকটা বাজারের থলি খামোকা দাঁতে কেটে রেখে গেল কয়েকবার। একটা বাসি চাদর বারান্দায় পড়েছিল, পরদিন ঝি কাচবে, সেটা 7 জায়গায় ছেঁদা হলো একদিন। তাছাড়া নাদি মেখে রেখে যায় বারান্দায় রোজ। পরিষ্কার করতে ঝি চেঁচামেচি করে। আজকাল আবার রাতে এত বেশি সারা শব্দ শুরু করে যে আমার ঘুম চটে যায়। বাতি জেলে তাড়া দিলে চলে যায় ঠিকই, বাতি নেভালেই আসে। খনা একটা লাঠি আমার বিছানার পাশে রেখে দিয়ে এক রাতে বলল, শুধু চেয়ে চেয়ে ছুঁচোর কাণ্ড দেখলেই তো হবে না, এটা দিয়ে আজ ওটাকে পিটিয়ে মারা চাই। আমার কমলাকান্তের মতো অবস্থা। সে রাতে ছুঁচো মহারা জেলে আমি নানা শব্দ সাড়া করে উঠে বাতি জ্বাললাম। ছুঁচোটার ভয় ভেঙে গেছে একেবারেই। আজকাল আমাকে দেখলে নড়েও না। কোষে একবার লাঠিটা চালালাম, সে অলিম্পিকের চালে দৌড়ে পালিয়ে গেল। খনাকে শোনানোর জন্য কয়েকবার প্রবল লাঠির শব্দ আর গালাগাল করে আমিও শুয়ে পড়ি। কয়েক রাত এইভাবে কাটলে একদিন খনা বলল, অসহ্য করে তুলল তো ছুঁচোটা, আজ বাজার থেকে ইঁদুর মারা বিষ আনবেন তো, অন্য কিছু তো হবে না। শুনে আমার ঘাম দিল। শেষবার বিষ দিয়েছিলাম মানিক সাহার বাড়িতে, আর বৃষ্টিস বড় একটা দেওয়া হয়নি। দুনিয়ায় ফালতু লোক বা অপ্রয়োজনীয় জীবজন্তু কীটপতঙ্গের অভাব নেই ঠিকই, তবু এই জনে জনে বিষ দিয়ে বেড়ানোর কাজটা আমার তেমন পছন্দ নয়।
2-4 দিন গড়িমসি করে কাটিয়ে দিই। রাতে ছুঁচোটা এসে ফের হুটোপাটা শুরু করলে অন্ধকারে মাথা তোলা দিয়ে আতশোয়া হয়ে তাকে ডাকি, এই মোটা, শুনছিস? পালা, পালিয়ে যা মানিক সাহার মতো। ছুঁচোটা চিড়িকমিড়িক করে কি জবাবও দেয় যেন, কিন্তু ঠিক ভাবের আদান প্রদান হয় না। নির্বোধটাকে কি করে বোঝায় যে মানুষকে অত বিশ্বাস করা ঠিক নয়? মশা বা ছারপোকাও আমি পারতপক্ষে মারতে পারি না। আমার বাবারও এই স্বভাব ছিল। প্রায়ই বলতেন, লেট দ্য লিটল ক্রিচার্স এনজয় দেয়ার লিটল লাইভস। একজন মহাপুরুষের বাণী থেকে কোটেশনটা মুখস্থ করেছিলেন। আমাদের একটা পোষা বিড়ালকে মাঝে মাঝে খড়ম দিয়ে এক ঘা দুঘা দিয়েছেন বড় জোর। তার নিষ্ঠুরতা এর বেশি যেতে পারত না। বিড়ালটা খড়মের ঘা খেয়ে লাফিয়ে গিয়ে জানলায় উঠে বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকত। তার চোখে অবিশ্বাস ভরে যেন বলে উঠত, ইউ টু ব্রুটাস। বাবাও তার দিকে চেয়ে খুব সব জানতার মতো বলতেন, কেমন লাগলো বল? মনে করছিস তেমন কিছু লাগেনি? সে এখন টের পাবি না, রাত হোক হাড়ের জোরে জোরে টের পাবি। বিড়ালটা টের পেত কিনা জানি না, তবে বাবাকে দেখেছি রাতের বেলা চুপি চুপি অ্যাসপিরিন ট্যাবলেট জলে গুলে বিড়ালকে জোর করে খাইয়ে দিতেন। আমার কানামাসিরও প্রাণটা ভালো ছিল। রাজ্যের কাক, কুকুর, বেড়াল, পায়রাকে ডেকে ডেকে এঁটো কাটা খাওয়াতেন। এই করে করে কুকুর বেড়াল তো পোষ মেনে গিয়েছিলই, কয়েকটা কাক শালিকও তার ভক্ত হয়ে পড়ে। মাসি কোথাও বেরোলে রাস্তা থেকে গুনে গুনে 11টা কুকুর তার পিছু নিত। বড় রাস্তা পর্যন্ত সঙ্গে গিয়ে এগিয়ে দিয়ে আসতো। কানামাসি যখন রান্নাঘরে বসে ছ্যাঁকচোক করছে, তখন চৌকাঠে এসে নির্ভয়ে কাক তাকে ডেকে কত রকম কথা বলতো ক্যাও ম্যাও করে। সেসব কথার জবাবও কানামাসিকে দিতে শুনেছি। রসো বাছা, খিদেই তোমাদের সবসময় পেটের ছেলে পড়ে গেলে তো চলবে না, বসে থাকো, ভাতের দলায় মেখে দিচ্ছি একটু বাদে। ছেলেবেলা থেকে এইসব দেখে শুনে আমার প্রাণেও একটা ভেজা ভাব এসে গেছে। কিন্তু সকলের প্রাণ তো আমারটার মতো পান্তা ভাত নয়। খনার ওসব দুর্বলতা নেই। 3 দিন বাদে সে আমাকে বাজারের টাকা দেওয়ার সময় সকালবেলাটাতেই বলে ফেলল, ফর্দ দেখে জিনিস আনেন, তবু ভুল হয় কেন বলুন তো? আজ যদি বিষ আনতে ভুল হয় তবে কিন্তু। বাকিটা প্রকাশ করল না খনা, কিন্তু তাতেই নানা রকম অজানা ভয় ভীতিতে আমার ভিতরটা ভরে গেল। খনার মুখে এক পলকের জন্য ঝুমুরের সেই মুখের ছায়া দেখতে পেলাম বুঝি। খনার চেহারা খারাপ নয়, আবার ভালোও নয়। ওই এক রকমের চেহারা থাকে, না লম্বা না বেঁটে, ফর্সা না কালো। খনার মুখ, নাক, চোখ, কান সব ঠিকঠাক। গালের মাংস বেশি নয়, কমও নয়। দাঁত উঁচুও নয়, আবার ভিতরে ঢোকানোও নয়। অর্থাৎ খনাকে যদি কেউ সুন্দর দেখে তো বলার কিছু নেই, আবার খারাপ দেখলেও প্রতিবাদের মানে হয় না। হাত পেতে বাজারের টাকা নেওয়ার সময়ে আজ আমি খনাকে একটু আড় চোখে দেখে নিলাম। খনাকে এক এক সময়ে এক এক রকম দেখায়। আজ খুব রকচটা, রসকসহীন দেখাচ্ছিল। সুবিনয় পারতপক্ষে বাজারহাট করতে চায় না, ওসব তার অভ্যাস নেই। খুবই চিন্তাশীল, ব্যস্ত মানুষ। নিজের ঘর সংসার বা আত্মজনদের সে চোখে দেখেও দেখতে পায় না। তার এই দেখা টাকাগুলো অনেকটা ফিল্মহীন ক্যামেরায় ছবি তোলার মতো। শাটার টিপে যাও, ছবি উঠবে না। সুবিনয়ের ভিতরেও সেই ফিল্মের অভাব আমি টের পাই। নিজের মনোমতো কাজ ছাড়া দুনিয়ার কোনো কিছুই সে লক্ষ্য করে না। বাজারের থলি হাতে যাচ্ছি, রাস্তায় সুবিনয়ের সঙ্গে দেখা। সুবিনয় মস্ত লম্বা লোক, 6 ফুট 2-3 ইঞ্চি হবে। গায়ের রং কালচে, স্বাস্থ্য খারাপ নয় বলে দানবের মতো দেখায়। ওর গায়ে যে অসুরের মতো শক্তি আছে সেটাও ও জানে না ভালো করে। নিজে সুন্দর কি কুৎসিত তাও ও খেয়াল করে কি? এই লম্বা চওড়া হওয়াটা কোনো কাজের কথা নয়, যেমন কাজের নয় খুব সুন্দর বা বিখ্যাত হওয়া। যারা খুব লম্বা চওড়া কিংবা খুব সুন্দর দেখতে কিংবা বিখ্যাত ফিল্ম স্টার, নেতা বা খেলোয়াড়, তাদের একটা অসুবিধে, তারা দরকার মতো চট করে ভিড়ের মধ্যে লুকিয়ে পড়তে পারে না, অচেনা জায়গায় পালিয়ে যেতে পারে না। তারা কি করছে না করছে তা সবসময়ই চারপাশের লোক লক্ষ্য করে। এ অঞ্চলের বিখ্যাত গুন্ডা হলো নব। সেই নব যখন রাস্তাঘাটে বেরোয় বা দোকানপাটে যায়, তখন তাকে পর্যন্ত লোক ফিরে ফিরে দেখে। ভারী অস্বস্তি তাতে। এই যে রাস্তা উপচে শয়ে শয়ে লোকের যাতায়াত, এই ভিড়ে এমনিতে কেউ কাউকে লক্ষ্য না করুক, ভিড়ের মাথা ছাড়িয়ে তালগাছের মতো উঁচু মাথার সুবিনয়কে সবাই দুপলক দেখে যাচ্ছে। সুবিনয় যদি এখন থুথু ফেলে, কি ডাবের খোলায় লাথি মারে বা একটা আধুলি কুড়িয়ে পায়, তো সবাই সেটা নজর করবে। ঠিক এই কারণেই
আমার কখনো গড়পড়তা মানুষের ওপরে উঠতে ইচ্ছে হয় না। কখনো কখনো লুকিয়ে পড়া বা পালিয়ে যাওয়ার বড় দরকার হয় মানুষের। বড় মানুষ হলে পালানোর বা লুকোনোর বড় অসুবিধে। সুবিনয়ের ডান হাতের আঙুলে লম্বা একটা ফিল্টার সিগারেট, বাঁ হাতে মাথার চুল পিছন দিকে শটাশট সরিয়ে দিচ্ছে বারবার। এটাই ওর সবসময়ের অভ্যাস। আমার সঙ্গে মুখোমুখি দেখা হলো। ফিল্মহীন ক্যামেরার চোখে একবার তাকালোও আমার দিকে, কিন্তু চিনতে পারল না একদম। আমি ওকে ছাড়িয়ে খানিকটা এগিয়ে গেছি, তখন হঠাৎ পিছন থেকে ডাক দিল, ওপল। দাঁড়িয়ে ফিরে তাকাই। ও খুব বিরক্ত মুখে চেয়ে বলল, কোথায় যাচ্ছিস? বাজারে। বাজারে বলে সুবিনয় যেন খানিকক্ষণ বাজার শব্দটা নিয়ে ভাবল। শব্দটা কোথায় যেন শুনেছি বলে মনে হলো ওর। একটু ভ্রু কুঁচকে চেনা শব্দটা একটু বাজিয়ে নিল বোধহয় মনে মনে। তারপর বলল, কিন্তু তোকে যে আমার খুব দরকার, একটা জায়গায় যেতে হবে। বলতে কি অন্য কারো চেয়ে সুবিনয়ের ফাইফরমাস খাটতি আমার অনিচ্ছা কম হয়। বললাম, বাজারটা সেরে যাচ্ছে। সুবিনয় হাত ঘড়ি দেখে বলল, না, দেরি হয়ে যাবে। তাহলে? সুবিনয় জটিল সমস্যাটা মুহূর্তে জল করে দিয়ে বলল, আমি বরং বাজার করছি, তুই একবার প্রীতির কাছে যা। এই বলে সুবিনয় পকেট থেকে একটা খাম বের করে আমার হাতে দিয়ে বলল, এটা দিস। খামে প্রীতির ঠিকানা লেখা, ডাকটিকিট লাগানো। সুবিনয় নিজেই বলল, ডাকে দিতে গিয়ে ভাবলাম দেরি হয়ে যাবে পেতে, হাতে হাতে দেওয়াই ভালো। মুখেও বলে দিস। কি বলবো? বলিস রবিবার। সুবিনয়ের মুখটা খুবই থমথমে দেখাচ্ছিল। এসব সংকেত বুঝতে আমার আজকাল আর অসুবিধা হয় না। গত বছরখানেক এই কর্ম করছি। বাজারের ফর্দ, থলি আর টাকা ওর হাতে দিয়ে বললাম, খনা বলেছিল ইঁদুরের বিষ আনতে। বিষ কথাটায় বুঝি অন্যমনস্ক সুবিনয় শিউরে উঠল। বলল, কিসের বিষ? ইঁদুরের। একটা ছুঁচো খুব উৎপাত করে। সুবিনয় আমার পাশে পাশে হাঁটতে লাগলো বাজার মুখো। ভ্রু কচকালো, মুখ গম্ভীর। হঠাৎ বলল, আমার কোম্পানিও প্রোডাকশানে নামছে। কিসের? পেস্টিসাইড। পেস্টিসাইড, ইনসেকটিসাইড আর র্যাট কিলার। তার মধ্যে র্যাট কিলারটাই ইম্পর্ট্যান্ট। কত লক্ষ টন ক্রপ যেন রোজ ইঁদুররা খেয়ে ফেলছে, তুই কিছু জানিস? অনেক খাচ্ছে শুনেছি। অনেক। কোম্পানি বলছে এমন একটা পয়জন তৈরি করবে যা ইনস্ট্যান্ট, চিপ, ইজিলি অ্যাভেলেবেল হবে। এখনকার র্যাট কিলার যেমন আটার গুলিফুলির সঙ্গে মিশিয়ে দিতে হয়, সেরকম হবে না। বিষটা ইটসেলফ ইঁদুরদের কাছে খুব প্যালেটেবল হওয়া চাই, নইলে কোটি কোটি ইঁদুর মারতে হাজার হাজার মন গম খরচ করতে হয়। কোটি কোটি ইঁদুর নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার পরিচিত মোটা ছুঁচোটাকে নিয়েই আমার একটুখানি উদ্বেগ রয়েছে মাত্র। বললাম, বিষটা তৈরি করে ফেলো তাড়াতাড়ি, অত খাদ্যশস্য নষ্ট হওয়া ঠিক নয়। কাজ শুরু হয়ে গেছে, আ ভেরি ইম্পর্ট্যান্ট জব। ওরকম পয়জন বের করতে পারলে রিভলিউশনারি ব্যাপার হবে। প্রীতিকে বলিস কিন্তু মনে করে, রবিবার। এই বলে সুবিনয় রাহা খরচ বাবদ 5টা টাকা আমার দিকে বাতাসে ছুঁড়ে দিল। লুপে নিয়ে বলি, হ্যাঁ রবিবার, মনে আছে। খানিক এসে সুবিনয় বাজারের রাস্তা ধরল। আমি সোজা গিয়ে বাস রাস্তায় উঠে পড়ি। আমার দৃঢ় বিশ্বাস সুবিনয় ইঁদুর মারা বিষ কিনতে ভুলে যাবে। ফর্দের প্রথমেই লেখা আছে ইঁদুরের বিষ, কিন্তু ফর্দটা তেমন লক্ষ্য করবে কি সুবিনয়? ভুল হবেই। সুবিনয়ের বেহিসেবি বুদ্ধি। যে চিঠি হাতে হাতে দেওয়া হবে তাতে 25 পয়সার ডাক টিকিটটা একদম ফালতু খরচ। আমি পানের দোকানে দাঁড়িয়ে সিগারেট কিনতে 5 টাকার নোট ভাঙিয়ে নিই, আর পানের জলে আঙুল ভিজিয়ে সাবধানে খাম থেকে ডাক টিকিটটা তুলে নিয়ে পকেটে রাখি। যদিও আমি জন্মে কাউকে চিঠি লিখি না, তবু কখন কি কাজে লেগে যায় কে বলবে।